আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের হুমকিতেও পিছু হটবে না তেহরান। সামরিক পোশাকে সশস্ত্র হামলা, ইকুয়েডরে নিহত ৭। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ, ম্যাখোঁ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে শত শত ইমাম নিহত। মার্কিন যুদ্ধজাহাজের সেনারা একের পর এক দীর্ঘ মিশনে ক্লান্ত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তেহরান বা ইরানের অবস্থান বরাবরই বেশ শক্ত এবং বর্তমানে বৈশ্বিক পরাশক্তিগুলোর নানামুখী চাপের মুখেও তারা যে নিজেদের নীতি থেকে এক চুলও সরে আসবে না, সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে, যেখানে যুদ্ধের প্রবল হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাহাড় থাকা সত্ত্বেও ইরান তাদের কৌশলগত সিদ্ধান্তে অটল রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে দশকের পর দশক ধরে ইরান পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানাবিধ কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরও দেশটি তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল তৈরিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে একটি নতুন রূপ দিয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো ইরানকে বারবার সতর্ক করে আসছে এবং ক্ষেত্রবিশেষে সরাসরি সামরিক পদক্ষেপের প্রচ্ছন্ন হুমকিও দিচ্ছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা কোনো ধরনের হুমকিতে ভয় পান না এবং নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থানের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদের একটি জোরালো প্রভাব রয়েছে, যেখানে বিদেশি শক্তিগুলোর কাছে মাথা না নত করাটাকে সম্মানের বিষয় হিসেবে দেখা হয়। আর দ্বিতীয়ত, বৈশ্বিক রাজনীতিতে বর্তমানে রাশিয়া ও চীনের সাথে ইরানের যে একটি অঘোষিত কৌশলগত মিত্রতা তৈরি হয়েছে তা তাদের এই আত্মবিশ্বাসকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর, যা একসময় ওই অঞ্চলের অন্যতম শান্তিপূর্ণ এবং পর্যটক বান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল, সেখানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ও চাঞ্চল্যকর ঘটনা পুরো বিশ্বকে ভাবিয়ে তুলেছে, যেখানে সামরিক বাহিনীর পোশাক পরিহিত একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় অন্তত ৭ জন সাধারণ মানুষের মর্মান্তিক প্রাণহানির খবর পাওয়া গেছে, যা দেশটির চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে ধরে। গত কয়েক বছর ধরে ইকুয়েডর একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, মূলত আন্তর্জাতিক মাদক চোরাচালানকারী চক্র এবং স্থানীয় সশস্ত্র গ্যাংগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণে দেশটির সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এক প্রকার স্থবির হয়ে পড়েছে। আর এরই ধারাবাহিকতায় এই নতুন হামলার ঘটনাটি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই হামলায় অপরাধীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনীর ছদ্মবেশ ধারণ করেছিল, যা অত্যন্ত সুকৌশলী এবং ভয়ঙ্কর একটি পদক্ষেপ, কারণ এর ফলে সাধারণ মানুষ তো বটেই, এমনকি খোদ প্রশাসনের পক্ষেও আসুর এবং নকল নিরাপত্তা রক্ষীদের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, যা রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর একটি বড় দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইকুয়েডরের এই বর্তমান সংকটের শিকড় অনেক গভীরে প্রথিত, বিশেষ করে কলম্বিয়া এবং পেরুর মতো বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশগুলোর মাঝখানে অবস্থিত হওয়ায় ইকুয়েডরের বন্দরগুলোকে মাদক পাচারের একটি প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাফিয়ারা।
আর এই অবৈধ অর্থের নিয়ন্ত্রণ নিতে গিয়েই স্থানীয় গ্যাংগুলো এতটা শক্তিশালী এবং বেপরোয়া হয়ে উঠেছে যে তারা এখন সরাসরি রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এই সশস্ত্র হামলার পর ইকুয়েডর সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় বিপুল সংখ্যক আসল সেনা ও পুলিশ মোতায়েন করেছে। এবার যদি আমরা ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দিই, তবে দেখতে পাব পূর্ব ইউরোপের চলমান দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জোরালো বিশ্লেষণ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযানে রাশিয়া সব দিক থেকেই চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রেসিডেন্ট ম্যাখোর এই মন্তব্যের পেছনে গভীর কৌশলগত এবং কূটনৈতিক বিশ্লেষণ রয়েছে, কারণ যখন এই সংঘাত শুরু হয়েছিল তখন অনেকেই ধারণা করেছিলেন যে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি খুব সহজেই এবং খুব দ্রুত তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হয়েছে। ম্যাখো উল্লেখ করেছেন যে রাশিয়া প্রথমত তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, কারণ তারা দ্রুততম সময়ের মধ্যে কিয়েভের পতন ঘটাতে পারেনি এবং ইউক্রেনীয় বাহিনীর প্রবল ও অদম্য প্রতিরোধের মুখে পড়ে তাদের বহু অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হতে হয়েছে, যা মস্কোর সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে একটি বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। দ্বিতীয়ত, রাজনৈতিক ও কূটনৈতিক দিক দিয়েও রাশিয়া একঘরে হয়ে পড়েছে বলে ম্যাখো মনে করেন, কারণ এই অভিযানের ফলে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোট আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি ফিনল্যান্ড এবং সুইডেনের মতো ঐতিহাসিকভাবে নিরপেক্ষ দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে ন্যাটোতে যোগ দিয়েছে, যা রাশিয়ার জন্য একটি বড় ধরনের কৌশলগত পরাজয়। তৃতীয়ত, পশ্চিমা বিশ্বের নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিও ব্যাপক চাপের মুখে পড়েছে, যদিও মস্কো দাবি করে আসছে যে তারা এই নিষেধাজ্ঞাগুলো সফলভাবে মোকাবিলা করছে, কিন্তু দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত আমদানি এবং জ্বালানি রপ্তানির ক্ষেত্রে তারা যে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই বলে ইউরোপীয় নেতারা মনে করেন। ম্যাখোর এই বক্তব্য মূলত পশ্চিমা দেশগুলোর অবিচল ঐক্যের একটি বার্তা বহন করে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে ইউরোপ কোনোভাবেই এই আগ্রাসনকে মেনে নেবে না এবং ইউক্রেন যতদিন প্রয়োজন ততদিন সর্বাত্মক সহায়তা পেয়ে যাবে। যা মধ্যপ্রাচ্যের আরেকটি অত্যন্ত স্পর্শকাতর, বেদনদায়ক এবং মানবিক দিক থেকে চরম উদ্বেগজনক খবর হচ্ছে গাজা উপত্যকায় চলমান দীর্ঘস্থায়ী সংকট এবং সেখানে অসংখ্য সাধারণ মানুষের পাশাপাশি শত শত স্থানীয় ইমাম বা ধর্মীয় নেতাদের প্রাণহানির মর্মান্তিক ঘটনা, যা ওই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর ওপর এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমের তথ্যমতে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন এবং ব্যাপক গোলাবর্ষণের ফলে হাসপাতাল, স্কুল, আবাসিক ভবনের পাশাপাশি অসংখ্য ধর্মীয় উপাসনালয়ও সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের মাঝে পড়ে শত শত ইমাম তাদের জীবন হারিয়েছেন, যারা কেবল প্রার্থনার নেতাই ছিলেন না, বরং সমাজের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হিসেবে কাজ করতেন। মধ্যপ্রাচ্যের সমাজ ব্যবস্থায় এবং বিশেষ করে গাজার মতো অবরুদ্ধ ও চরম দুর্দশাগ্রস্ত একটি এলাকায় একজন ইমামের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী। তারা শুধু ধর্মীয় রীতিনীতিই পরিচালনা করেন না, বরং যে কোনো সামাজিক বিবাদ মীমাংসা করা, যুদ্ধের ভয়াবহ ট্রমার মধ্যে থাকা মানুষদের মানসিক ও আধ্যাত্মিক সান্ত্বনা দেওয়া এবং মানবিক সহায়তা বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার মতো অত্যন্ত জরুরি কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে থাকেন। এমন শত শত কমিউনিটি লিডার বা সামাজিক নেতাদের মৃত্যু গাজার সমাজ ব্যবস্থায় একটি বিশাল শূন্যতা তৈরি করেছে, কারণ এমনিতেই সেখানকার মানুষ মাসের পর মাস ধরে চরম খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। তার ওপর নিজেদের সবচেয়ে বিশ্বস্ত ও শ্রদ্ধেয় মানুষদের এভাবে চোখের সামনে হারিয়ে তারা মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজার এই পরিস্থিতি আধুনিক বিশ্বের জন্য একটি বড় ধরনের কলঙ্ক হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা কার্যকর করা সম্ভব হচ্ছে না এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার যে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি রয়েছে তা প্রতিনিয়ত চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
এই মর্মান্তিক প্রাণহানির ঘটনাগুলো কেবল পরিসংখ্যানের খাতায় কয়েকটি সংখ্যা নয়, বরং এগুলো এক একটি হারানো জীবন, এক একটি পরিবারের চিরস্থায়ী কান্না এবং একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া এক গভীর মানসিক ক্ষত, যা হয়তো আগামী কয়েক দশকেও সারিয়ে তোলা সম্ভব হবে না। সবশেষে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ সদস্যদের বর্তমান শারীরিক ও মানসিক পরিস্থিতি নিয়ে, যা সাম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ গুরুত্বের সাথে উঠে এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে মার্কিন যুদ্ধজাহাজের সেনারা একের পর এক দীর্ঘ মিশনে অংশগ্রহণ করতে গিয়ে চরমভাবে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। গত কয়েক বছর ধরে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে লোহিত সাগর, ভূমধ্য সাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে অস্বাভাবিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তা সামাল দিতে এবং বৈশ্বিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পেন্টাগনকে তাদের নৌবাহিনীকে আগের চেয়ে অনেক বেশি মাত্রায় মোতায়েন রাখতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ওই জাহাজে কর্মরত সাধারণ সেনা ও নাবিকদের ওপর। সাধারণত একটি যুদ্ধজাহাজের মিশন ৬ থেকে ৭ মাসের জন্য নির্ধারিত থাকে, কিন্তু বর্তমান বৈশ্বিক সংকটের কারণে এই মিশনগুলো বাড়িয়ে ৯ মাস থেকে ১ বছর বা তারও বেশি করা হচ্ছে, যার ফলে এই নাবিকরা বছরের পর বছর ধরে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং স্বাভাবিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একঘেয়ে এবং প্রচণ্ড চাপের মধ্যে বিশাল সমুদ্রের মাঝখানে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। লোহিত সাগরের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায়, যেখানে প্রতিনিয়ত বাণিজ্যিক জাহাজের ওপর ড্রোন বা মিসাইল হামলার মতো ঘটনা ঘটছে, সেখানে মার্কিন নৌসেনাদের সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হয়। আর এই নিরবিচ্ছিন্ন মানসিক চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর এক ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে, যা মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক নৌ সদস্য জানিয়েছেন যে তারা দিনের পর দিন সূর্যের আলো না দেখে জাহাজের ভেতরের ছোট্ট কেবিনে কাজ করছেন এবং বারবার মিশন দীর্ঘায়িত হওয়ার খবর তাদের মনোবলকে একেবারে ভেঙে দিচ্ছে, যার ফলে সামরিক বাহিনীতে নতুন সদস্য নিয়োগ এবং পুরনো সদস্যদের ধরে রাখার ক্ষেত্রেও একটি বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে বিশ্লেষকরা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও এখন তাদের বৈশ্বিক সামরিক উপস্থিতির নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে, কারণ উন্নত প্রযুক্তি বা বিশাল যুদ্ধজাহাজ থাকলেই হবে না, সেই জাহাজগুলো যারা পরিচালনা করছেন সেই মানুষগুলোর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ।